মানুষ সবসময় ব্যস্ত থাকে, সকাল থেকে রাত। কাজ, পড়াশোনা, দায়িত্ব যেন জীবনের এক অদৃশ্য দৌড়। কিন্তু সে দৌড়ের মাঝেও যদি হঠাৎ কারো উপস্থিতি আমাদের মনে শান্তি এনে দেয়, তখন জীবনটা কি আর আগের মতো থাকে? আজ আমি শোনাচ্ছি এমনই এক কাহিনী। গল্পের নাম এত ব্যস্ততার মাঝেও তোমায় ভালোবাসি। আমি নীলা। আমি ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রতিদিনের সকালটা শুরু হয় এক অদ্ভুত তাড়াহুড়ো দিয়ে। ভোরে ঘুম ভাঙার আগেই আম্মু তাড়াতাড়ি ডাক দেয়, নীলা তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার তো আজ সকাল 8টায় ক্লাস। আমি হালকা বিরক্ত হলে উঠে পড়ি। তারপর তাড়াহুড়ো করে ভাইয়ের জন্য নাস্তা বানানো, বাবাকে ওষুধ খাওয়ানো, তারপর নিজের ক্লাসে যাওয়ার প্রস্তুতি। বাড়ি থেকে বেরোনোর সময় মা সবসময় একটা কথা বলে, খেয়াল রেখো নিজের দিকে, তুমি না থাকলে এই সংসার একদম থেমে যাবে। এই কথাটা আমাকে একদিকে গর্বিত করে, আবার অন্যদিকে যেন ক্লান্তিটা আরো বাড়িয়ে দেয়। আমি জানি আমি যদি না থাকি পরিবারটা আসলে অনেক কষ্টে পড়ে যাবে। তাই নিজের স্বপ্নগুলোকে আমি অনেক আগেই পিছনের সারিতে সরিয়ে রেখেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে সোজা ক্লাসে বসি। একটার পর একটা লেকচার, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, যেন মাথার ভিতর সবসময় চাপ। বন্ধুরা আড্ডা দেয়, হাসাহাসি করে, কিন্তু আমি তাদের এড়িয়ে লাইব্রেরিতে চলে যাই। বন্ধুরা প্রায়ই বলে, আরে নীলা, তুই তো একবার মেশিন হয়ে গেছিস। আমি শুধু মুচকি হেসে এড়িয়ে যাই। আসলে মেশিন না হলে বাঁচাই যায় না। ঠিক এমন একদিন লাইব্রেরিতে আমার প্রথম দেখা হলো তার সাথে। আমি এক কোণে বসে মন দিয়ে নোট লিখছিলাম। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ পাশের টেবিলে বসলো এক অচেনা ছেলে। ছেলেটির চোখে এক ধরনের অদ্ভুত উজ্জ্বলতা, ঠোঁটে ভদ্র হাসি। প্রথমে খেয়াল করিনি, কিন্তু কয়েক মিনিটেই বুঝলাম সে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি বিরক্ত হলাম, মনে মনে ভাবলাম, আজকালকার ছেলেরা একেবারেই অদ্ভুত। হঠাৎ সে আসতে বলল, এক্সকিউজ মি, তোমার কলমটা কি নিতে পারবো? আমারটা কাজ করছে না। আমি চোখ না তুলে কলমটা এগিয়ে দিলাম, আর ভেতরে ভেতরে ভাবলাম, এই তো সুযোগ পেয়েছে, এভাবেই আলাপ জমাতে চাইছে। তবে তার গলায় এক ধরনের ভদ্রতা ছিল, যেটা অন্যদের মধ্যে সচরাচর দেখা যায় না। এরপর অদ্ভুতভাবে আমাদের দেখা হতে লাগলো বারবার, কখনো ক্যান্টিনে, কখনো করিডোরে, আবার কখনো বাস স্ট্যান্ড। একদিন ক্যান্টিনে বসেছিলাম, হঠাৎ পাশে এসে বসলো সে। এসে বলল, চা না খেলে লাইফে এনার্জি আসে কই? আমি একটু অবাক হলাম, বললাম, কই, আমি তো খাই না। সে মজা করে বলল, ও এবার বুঝতে পেলাম, তোমার তো ক্লান্তির আসল কারণ এটাই। আমি হেসে ফেললাম, অজান্তেই মনটা হালকা হয়ে গেল। তার নাম জানলাম, রানা। সে বিজনেস পড়ছে, খুব প্রাণবন্ত, সবার সঙ্গে সহজ মিশে যায়। কিন্তু আমি একেবারেই চুপচাপ, একা একা থাকতেই পছন্দ করি। কি অদ্ভুত, সে একেবারেই আমার বিপরীত। প্রথমে ভেবেছিলাম এই শুধু এক ধরনের কাকতালীয় দেখা, কিন্তু ধীরে ধীরে বুঝলাম রানা ইচ্ছে করে আমার কাছে আসতে চাইছে। সে ব্যস্ততার ফাঁকে ফাঁকে ছোট ছোট মুহূর্ত খুঁজে বের করে আমার পাশে দাঁড়ানোর জন্য। কখনো গরম চা হাতে নিয়ে, কোনো হঠাৎ নোটস দিয়ে সাহায্য করছে, আবার কখনো কেবল গল্প করে আমাকে হাসাচ্ছে। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাদে বসেছিল, চারপাশে হাওয়া খেলছিল, সূর্য ডুবে যাচ্ছে, মনটা এক ধরনের ক্লান্তির মাঝেও শান্ত লাগছিল। হঠাৎ সে এসে পাশে বসলো, কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি কি সবসময় এত ব্যস্ত থাকো? নিজের জন্য তো একটু সময় রাখতে হয়, সেটাও রাখো না, তাই না? আমি অবাক হয়ে তাকালাম, ধীরে ধীরে উত্তর দিলাম, আমার মতো মানুষের জন্য সময় রাখার সুযোগ থাকে না। রানা এসে বলল, তবু একটা কথা বলি, ব্যস্ততার ভিড়েও যদি সামান্য হাসি, সামান্য শান্তি খুঁজে নেওয়া যায়, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। তুমি যদি চাও, আমি তোমার সেই শান্তিটুকু হতে পারি। সেদিন তার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, আমি চুপ করেছিলাম।
মনে হলো প্রথমবার কেউ আমার ভেতরে ক্লান্তিটা বুঝতে পেরেছে। সেদিনের পর থেকে সবকিছু একটু একটু করে বদলে গেল। প্রতিদিনের ব্যস্ততার ভিড়েও আমি তার জন্য সামান্য সময় বের করতে শুরু করলাম। হয়তো ক্লাসের পর 5 মিনিট একসাথে হাঁটা, কিংবা ফোনে ছোট্ট আলাপ, অথবা ক্যান্টিনে একসাথে বসা। কিন্তু সেই সামান্য সময়গুলো আমার কাছে হয়ে উঠল বিশেষ। তবু আমি নিজেকে বোঝাতে চাইলাম, না নীলা, তুমি কোনো সম্পর্কের জন্য জন্মাওনি। তোমার জীবনে শুধুই দায়িত্বই সব তোমার জন্য। কিন্তু হৃদয় তো আর নিয়ম মানে না। প্রতিদিন একটু একটু করে রানা আমার জীবনের অংশ হয়ে উঠেছে। আজ ভাবতে গিয়ে মনে হয়, যে জীবন এত ব্যস্ত, এত অগোছালো, এত ক্লান্তিকর, তার মাঝেও কেউ যদি এসে একটুখানি স্বস্তি দেয়, শান্তি দেয়, তাকে কি সত্যিই ধরে রাখা যায়? রানার সাথে পরিচয়ের পর সত্যি আমার দিনগুলো বদলে গিয়েছিল। আগে প্রতিটি দিন শুধু দায়িত্বের ভারে চেপে থাকতাম, আর এখন মনে হচ্ছিল ক্লান্তির মাঝে একটু রং, একটু হাসি জেগে উঠেছে। রানা ছোট ছোট বিষয় খেয়াল রাখত। ক্লাস শেষে যদি আমার চোখে ক্লান্তি দেখতো, বলতো, তুমি ঠিক মতো ঘুমাও না, তাই না? আমি হেসে উত্তর দিতাম, আমার ঘুমের আবার সময় আছে নাকি? সে বলতো, তাহলে আমি তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব। তার কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু ভেতরে ভেতরে আমাকে ছুঁয়ে যেত। একদিন ক্লাস শেষে হঠাৎ বলল, চলো আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, চমক না থাকলে তো মজাই নেই। রানা আমাকে নিয়ে গেল বিশ্ববিদ্যালয়ের কাছে একটা ছোট ক্যাফেতে। কফির গন্ধ, নরম আলো, আর আমাদের দুজনের নীরবতা। সে আস্তে আস্তে বলল, নীলা, জানো, তোমার ব্যস্ত জীবনের একটা ছোট অংশ যদি আমি পেয়ে যাই, তবে আমার কাছে সেটাই হয় সবচেয়ে বড় উপহার। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকলাম। পরে বললাম, রানা, তুমি জানো না আমার জীবন কতটা জটিল। সে উত্তর দিল, আমি জানি। আমি জটিলতা জানতে চাই না, কিন্তু চাই কেবল তোমার পাশে থাকতে। কিন্তু সুখের দিন না বেশি দিন স্থায়ী হয় না। আমার টিউশনি, বাবার চিকিৎসা, অনলাইনের কাজ, এসবের মাঝে সময়ের অভাব আরো প্রকট হচ্ছিল। একদিন রানা ফোন করছিল বারবার, আমি ধরতে পারিনি। রাতে ফোন করতে সে অভিমানী গলায় বলল, নীলা, তুমি কি আমাকে সময় দিতে এত কষ্ট পাও? আমি ক্লান্ত গলায় বললাম, রানা, আমি চাইলেই কি হয়? সংসারের সব দায়িত্ব আমার কাঁধে। সে রেগে গিয়ে বলল, তাহলে আমি কে তোমার কাছে? ব্যস্ততার তালিকা আমি কত নম্বরে আছি একটু বলতে পারো? আমার বুকটা হু হু করে উঠল, কিন্তু কিছু বলতে পারলাম না। সেদিন রাতে আমি সত্যি খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল, আমি কি ওকে কষ্ট দিয়ে ফেলেছি, নাকি সত্যি আমার জীবনে তার জন্য কোনো জায়গা নেই। এরপর অনেকদিন দূরত্ব হলো, দূরেই থাকলাম আমরা। কিন্তু ভালোবাসা তো এত সহজে হারায় না। রানা আবার আমার পাশে এসে দাঁড়ালো। সে বলল, শোনো, আমি তোমার সময় চাই না। আমি চাই শুধু তোমার বিশ্বাস। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, আমি জানি তুমি আমার কথা ভাবো, এটাই আমার জন্য যথেষ্ট। তবে তার কথা আমি নতুন করে ভরসা পেলাম। কিন্তু আমি জানতাম না আগামী দিন আমাদের এই সম্পর্ক আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। আমার জীবনের দায়িত্ব দিন দিন বাড়ছে। বাবার অসুস্থতা বাড়ছিল, টাকার অভাব হচ্ছিল, আমাকেও বেশি বেশি কাজ নিতে হচ্ছিল। এক একটা দিন মনে হতো আমি যেন কেবল দৌড়াচ্ছি। সে চাইতো আমার সাথে সময় কাটাতে। সে প্রায় বলতো, চল একদিন ঘুরতে যাই, শুধু তুমি আর আমি। আমি হাসতাম, কিন্তু উত্তর দিতাম, সময় কোথায় রানা? আমি তো দৌড়ের ভেতর বেঁচে থাকি। সে অভিমানী চোখে তাকাতো। তুমি যদি চাও একটা দিন বের করতে তো পারো আমার জন্য। আমি চুপ থাকতাম। অবশেষে একদিন ঝগড়াটা অনেক বড় হয়ে গেল। রানা বলল,
তুমি শুধু দায়িত্ব বোঝো, ভালোবাসা বোঝো না। আমার বুকটা হাহাকার করে উঠলো। আমি উত্তর দিলাম, ভালোবাসা কি শুধু সময় দেওয়ার নাম? আমি তো তোমাকে মন থেকেই ভালোবাসি, শুধু বলতে পারছি না, সময় দিতে পারছি না। সে বলল, আমার কাছে সময়ই ভালোবাসা। তুমি যদি ব্যস্ততার মাঝে আমাকে রাখতে না পারো, তবে আমি কিভাবে তোমার কাছে থাকবো? আমরা দুজনে চুপ হয়ে গেলাম। সেদিনের পর বহুদিন আমাদের কথা হয়নি, কিন্তু ভালোবাসা তো এত সহজে ভেঙে যায় না। কদিন পর আমি নিজেই ওকে ফোন করলাম। আস্তে করে বললাম, রানা, আমি হয়তো তোমাকে সময় দিতে পারি না, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য জায়গাটা সব সময় থাকবে। তুমি সেই মানুষ যে আমার ক্লান্তির মাঝেও শান্তি এনে দেয়। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, নীলা, আমি বুঝেছি ভালোবাসা মানে শুধু সময় নয়, বরং একে অপরের ভেতরে জায়গা করে নেওয়া। আর তুমি সেই জায়গাটা অনেক আগেই করে নিয়েছো। আমাদের অভিমান গলে গেল, আমরা নতুন করে শুরু করলাম। আজও আমার জীবন ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ের মধ্যে থাকি, কিন্তু আমি জানি ব্যস্ততার ভিড়েও যদি কেউ আমার জন্য অপেক্ষা করে, আমার জন্য শান্তি এনে দেয়, সেটাই হচ্ছে আসল ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।